ফেরিওয়ালার নতুন এপিসোডে সকলকে ওয়েলকাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আপনাদের সহযোগিতায় আমাকে এগিয়ে চলার প্রেরণা যোগাবে। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসা হয় কিছু ভয়, কিছু রহস্য, কিছু রোমাঞ্চ এবং কিছু প্রেমের গল্পের ডালি। আজকে আপনাদের জন্য একটু অন্যরকম গল্প নিয়ে হাজির হয়েছি আমি। শীত তো প্রায় চলেই এসেছে। শীতের রাতে ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে কানে হেডফোন লাগিয়ে গল্প শোনার মজাই আলাদা। তাহলে চটপট কানে হেডফোনটি লাগিয়ে নিন এবং গল্প শোনার মজা নিন। তাহলে চলুন শুরু করা যাক। কিছু ভয়, কিছু রহস্য, কিছু রোমাঞ্চ এবং প্রেমের গল্পের ডালি নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন ফেরিওয়ালা। তাই দেরি না করে চটপট কানে হেডফোনটি লাগিয়ে গল্প শোনার মজা নিন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে যে আশ্চর্য কাহিনীটি বর্ণনা করব, বিখ্যাত শিকারীদের কাছে তা সুপরিচিত, কিন্তু আজ পর্যন্ত এই অরণ্য রহস্যের কোনো হদিশ খুঁজে পাওয়া যায়নি। কিছুকাল আগের কথা। ঘটনাস্থল হচ্ছে পূর্ণিমার চতুষ্পার্শ্ববর্তী বনভূমি। তখন ও অঞ্চলে নীল, চা ও পাটের ব্যবসার উপলক্ষে অনেক ইংরেজ গিয়ে আস্তানা পেতেছিলেন। তাঁদেরই মধ্যে একজন কুঠিয়ালদের মুখে গল্পটি শোনা। তাই সেই কুঠিয়ালটি ঠিক যেভাবে গল্পটি বর্ণনা করেছেন, আমিও ঠিক সেইভাবেই বর্ণনা করার চেষ্টা করছি। বেয়ারাদের মুখে খবর পেলুম নিকটবর্তী ছোট জঙ্গলে কোনো বাঘ একটা মহিষের বাচ্চা মেরে রেখে গিয়েছে। তখনই ঘোড়ায় চড়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হলুম। পশুর মৃতদেহটা প্রায় অক্ষত অবস্থাতেই আছে। সেটাকে উদরস্থ করবার জন্যে বাঘ যে আবার ফিরে আসবে তাতে আর সন্দেহ নেই। এদিক ওদিক তাকিয়ে মাচান বাঁধবার উপযুক্ত কোনো গাছ দেখতে পাওয়া গেল না, কিন্তু পশুটি থেকে প্রায় 20 ফুট দূরে জমি হঠাৎ ঢালু হয়ে একটা খাতের মতো জায়গা সৃষ্টি করেছে। তার চারিদিকে কতগুলো কাঁটা গাছের ঝোপঝাপ সাজিয়ে দিলে লুকোবার কোনো অসুবিধাই হবে না। অনুচরদের সেই ব্যবস্থা করতে বলে তখনকার মতো বাংলোয় ফিরে এলুম। সন্ধ্যার মুখেই কিছু খাবার, জল আর বন্দুক নিয়ে যথাস্থানে গিয়ে হাজির হলুম। সাঙ্গপাঙ্গদের ওপরে নির্দেশ রইল, বন্দুকের শব্দ শুনলেই তারা যেন আবার এসে দেখা দেয়। কাঁটা ঝোপের মাঝখানে গিয়ে আমি আসন গ্রহণ করলুম। ঝোপের এক জায়গায় অল্প ফাঁক করে রাখলুম বন্দুক ব্যবহার করবার জন্যে। শুক্লপক্ষের রাত, চাঁদের আলো থাকবে। বাঘের আবির্ভাব হলেই জানতে পারব। নিভে গেল দিনের আলো। সন্ধ্যার অন্ধকার ক্রমেই পুরু হয়ে গড়িয়ে চলল নিরালা রাত্রির বুকে। মনকে অভিভূত করে দিলে বর্ণস্তব্ধতার রহস্য। চাঁদ উঠল, আমিও প্রস্তুত হলুম। এখন বাঘের দেখা পাওয়া যেতে পারে যে কোনো মুহূর্তে। কিন্তু হঠাৎ বাঘের বদলে যাকে দেখলুম, আমার বিস্ময়ের সীমা রইল না। সেখানে এসে উপস্থিত হলো প্রকাণ্ড এক বানর। ভাবটা তার নিতান্ত উদাসীন। এই রাতে এমন জায়গায় বানর,
আমি জানতুম বানররা বাঘদের ভয় করে জমের মতো, অথচ এই বানরটা বাঘের রেখে যাওয়া মৃতদেহের কাছে এসেছে একেবারে বেপরোয়া হয়ে। সত্যিই বিস্ময়জনক ব্যাপার। তারপর যা হলো তা আরো অধিকতর বিস্ময়কর। সেই মরা পশুটির কাছে এসেই বানরটার ভাব ভঙ্গি একেবারে বদলে গেল। নিশ্চয়ই সে আমার গন্ধ পেয়েছে। মরা পশুর চারপাশে মণ্ডলাকারে ঘুরে সে সোজা এগিয়ে এলো আমার দিকে। তারপর ঝোপের ফাঁক দিয়ে উঁকি মেরে আমাকে দেখেই তীব্র চিৎকার করতে করতে বেগে ছুটে অদৃশ্য হয়ে গেল। আমার পক্ষে তার এই ব্যবহার ছিল সম্পূর্ণ কল্পনাতীত। সে ঠিক মানুষের মতোই যেভাবে আমাকে আবিষ্কার করল, আমি তার মধ্যে পেলুম যেন কোনো অমঙ্গলের ইঙ্গিত। মনের ভিতরে অত্যন্ত অস্বস্তি অনুভব করতে লাগলুম। যে জঙ্গলের ভেতর থেকে কাঁটা ঝোপ এনে এখানে সাজানো হয়েছিল সেখানটা এর চেয়ে নিরাপদ মনে হলো। তাই তাড়াতাড়ি আমি সেইখানে গিয়েই আত্মগোপন করলুম। তারপর মিনিট 10 বেশি অপেক্ষা করতে হলো না। বানরটা যেদিকে অদৃশ্য হয়েছিল ঠিক সেই দিক থেকেই জঙ্গলের বাইরে লাফিয়ে আত্মপ্রকাশ করল মস্ত বড় একটা বাঘ। কিছুমাত্র দ্বিধা না করে বেগে দৌড়ে সে বিকট গর্জন করে লাফিয়ে পড়ল আমার সেই সাজানো কাঁটা ঝোপের ভেতরে, যেন সে আগে থাকতেই যে কোনো রকমে জানতে পেরেছে ঠিক ওই ঝোপের মধ্যেই লুকিয়ে আছে একটা দুষ্ট মানুষ। কিছুক্ষণ গজরাতে ঝোপ তোলপাড় করে তুলে শিকারীর পাত্তা না পেয়ে সে আবার বাইরে এসে দাঁড়ালো। তখন তার ভাবভঙ্গি দস্তুর মতো, হতভম্বের মতো, যেন সে ভেবে পাচ্ছিল না শিকারীটা কেমন করে পালিয়ে গেল। কিন্তু আমি তাকে বেশিক্ষণ ভাবনা চিন্তার অবসর দিলুম না। বাঘটাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম চোখের সামনে। সাবধানে লক্ষ্য স্থির করে বন্দুকের ঘোড়া টিপে দিলুম। এত কাছ থেকে লক্ষ্য ব্যর্থ হওয়া অসম্ভব। শূন্যে লাফ মেরে বাঘটা আবার মাটির ওপরে আছড়ে পড়ল। খানিকক্ষণ ছটফট করে নিশ্চেষ্ট হয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করবার পর জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলুম। সন্তর্পণে মাটির একটা চাপড়া তুলে নিয়ে বাঘটাকে ছুঁড়ে মারলুম। তবুও সে নড়ল না দেখে বোঝা গেল বাঘটা আর বেঁচে নেই। আচম্বিতে পিছনে শুনলুম ভগ্নস্বরে এক আর্তনাদ। চমকে ফিরে দেখি সেই ধীরে বানরটা দাঁত মুখ খিচিয়ে তেড়ে আসছে আমার দিকে। বন্দুকের এক গুলিতে আমি তার আক্রমণ ব্যর্থ করে দিলুম। কিন্তু মৃত্যু মুখে পড়েও বানরটা প্রাণপণে আরও একটু এগিয়ে বাঘের মৃতদেহের ওপরে গিয়ে লম্বমান হলো। ইতিমধ্যে বন্দুকের শব্দ শুনে আমার সাঙ্গপাঙ্গরা এসে পড়ল। বাঘের সঙ্গে আলিঙ্গনবদ্ধ বানরের মৃতদেহ দেখে সকলের দৃষ্টি বিস্ফারিত হয়ে উঠল। তাদের মধ্যে ছিল সাঁওতাল জাতীয় এক বুড়ো শিকারী। সঙ্গীতের দিকে ফিরে এসে বললে, দেখেছিস তো, আমার কথা সত্যি কিনা? বাঘে মানুষ মারলে তার আত্মা বাঘের পিঠে চড়ে তাকে চালনা করে। সাঁওতালিদের ধারণা
মানুষ খেকো বাঘের পিঠে বসে নিহত মানুষের প্রেতাত্মা তাকে চালনা করে বলেই সে শিকারীদের চেষ্টা ব্যর্থ করে দেয়। এইবার আসল রহস্যের কথা বলা যাক। মৃত বাঘের চামড়া ও মাথাটা পাঠিয়ে দেওয়া হলো চর্ম সংরক্ষণের দোকানে। সেখান থেকে খবর এলো জীবন্ত অবস্থায় বাঘটা ছিল অন্ধ। এইখানেই সমস্যা। ধরলুম যা অসম্ভব তাই হয়েছে সম্ভবপর, অর্থাৎ বনের বাঘের সঙ্গে হয়েছে বানরের বন্ধুত্ব। এবং এটাও ধরলুম কাঁটাঝোপের মধ্যে শত্রুর অস্তিত্বের কথা বানরই কোনো রকমে ঠাড়ে ঠাড়ে বাঘকে জানিয়ে দিয়েছিল। কিন্তু বাঘ অন্ধ, চোখে দেখতে পায় না এবং বানরের ভাষাও তার পক্ষে জানা অসম্ভব। তবে কাঁটাঝোপের মধ্যে আমি আছি এ কথা তার মাথায় ঢুকলো কেমন করে? শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাঘের চোখ। কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবারও ঠিক এরকমই গল্প নিয়ে হাজির হব ফেরিওয়ালার এই চ্যানেলে আগামী সপ্তাহে ঠিক এই সময়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, শুনতে থাকুন ফেরিওয়ালা।